আমাদের একজন সাবস্ক্রাইবার ইনহেলার নিয়ে জানতে চেয়েছিলেন। তো ভাবলাম আজকে সেই ভিডিওটাই করে ফেলি। ইনহেলার যে কতটা গুরুত্বপূর্ণ একটা ওষুধ, এটা তারা জানেন যারা দীর্ঘদিন ধরে অ্যাজমা বা সিওপিডির মতন রোগে ভুগছেন। আসুন আজকে আমরা ইনহেলার সম্পর্কে জানার চেষ্টা করি। ইনহেলার কিভাবে কাজ করে, ইনহেলার নেওয়ার সঠিক নিয়ম কি, এবং ইনহেলার কি কোনোদিন নেশায় পরিণত হতে পারে, এবং সব শেষে ইনহেলার নাকি নিলে সারা জীবন নিতে হয়, এটাও কতটা সত্যি কতটা মিথ্যে আজকে আমরা জানার চেষ্টা করব। আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট অ্যালার্জিস্ট এবং ইমিউনোলজিস্ট ডক্টর কল্লোল পাল। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। ইনহেলার যে জিনিসটা, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? ইনহেলার হলো আমরা যেটা ইনহেল করছি হুম। কোনো ওষুধ হুম। যখন আমরা ইনহেল করে নিচ্ছি মানে নিঃশ্বাসের প্রশ্বাসের মাধ্যমে নিচ্ছি সেটা। ধরুন কোনো একটি ওষুধ একটি মানুষের দরকার, সেটা ট্যাবলেট ফর্মে দেওয়া যেতে পারে। কারো হুম। জ্বর হয়েছে, সে ট্যাবলেট প্যারাসিটামল খেয়ে খাচ্ছে। কখনো কখনো প্যারাসিটামলের কিন্তু ইনজেকশনও হয়, ইনফিউশন যেটা বলা হয়। আবার অনেক ওষুধ আছে যেটা আপনি অয়েনমেন্ট ক্রিম হুম। হিসেবে ইউজ হুম। করছেন। হুম। কোনোটা হতে পারে ধরুন যে আমার এই যে বিভিন্ন তো একটা মিস্ট ফর্মেশন হুম। করে মানে একটা ধরুন ভেপার টাইপের কিছু করে সেটা সরাসরি আমরা নাকের মাধ্যমে তার থেকে ফুসফুসে পাঠাতে পারি। কোনো কোনো ক্ষেত্রে ওষুধটা ডিরেক্টলি গিলে না খেয়ে জিভের তলায় রাখা হতে পারে। হুম। তো অনেক ভাবে দেয়া হতে পারে। হুম। তো ইনহেলার একটি মাধ্যম ওষুধ দেওয়ার। তো আচ্ছা। সেটাকেই আমরা বলি। আচ্ছা, মানে যেটা সরাসরি ফুসফুসে গিয়ে পৌঁছায়। একদম। এই ইনহেলারে মূলত কি ধরনের ওষুধ থাকে? বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইনহেলার কোথায় ইউজ করি, যেখানে শ্বাসজনিত কোনো অসুখ, হুম। যেমন ধরুন কোনো অ্যাজমা, হুম। অ্যাজমারও অনেক রকম ভ্যারাইটি আছে, হুম। সেই সবগুলিতে ইউজ করা হতে পারে। হুম। তারপরে সিওপিডি বা হুম। হাঁপানি এইসব ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। এই যে ইনহেলার যে জিনিসটা, এই জিনিসটা ব্যবহার করার সঠিক নিয়মটা কি? হ্যাঁ, আপনি এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। হুম। ইনহেলার এখন প্রচুর ইউজ হচ্ছে। হুম। জিনিসটা হওয়াটা খুব খারাপও নয়, কিন্তু হুম। সঠিকভাবে ইউজটা হচ্ছে না। তো আমরা এই যে ইনহেলেশনের মাধ্যমে যে ওষুধগুলো নিয়ে থাকি, হুম। তো সেগুলো অনেকগুলো, তার মধ্যে অনেকগুলো ফর্ম আছে। হুম। যেমন কোনো কোনো ক্ষেত্রে কিছু ক্যাপসুলস আছে হুম। যেটা সাক করে টানতে হয়, আচ্ছা। তাকে ডিপিআই বলা হয়। আচ্ছা। তারপরে আছে কিছু এমডিআই, যেমন ধরুন যে এইটাকে বলে মিটার ডোজ ইনহেলার। আচ্ছা। এইটা কিন্তু শেক করে হুম। আমার চেপে নিতে হয়, দেখুন এটা মিস্ট বেরোচ্ছে। আচ্ছা। ঠিক আছে, হুম। এরকম হতে পারে। হুম। আবার কোনো কোনো ক্ষেত্রে যেটা হতে পারে যে আরেকটি যে এইটা ধরুন যেটা হুম। রয়েছে, হুম। এটা আমাদের টেনে নিতে হয়। আচ্ছা। তো এরকম অনেকগুলো আছে। এছাড়াও যেটা আছে, আমাদের নেবুলাইজার একটা মেশিন হুম। আছে, তার থ্রুতেও কিন্তু এইভাবে ওষুধ দেওয়া যেতে পারে। হুম। শুনেছি মানে এটার ভিতরে স্টেরয়েড থাকে। তো এইটা মানে কোথাও আমাদের ক্ষতি করছে না তো? আমাদের সবসময় দেখতে হবে কোনো চিকিৎসার জন্য আমি যে জিনিসটি ব্যবহার করছি হুম। এবং চিকিৎসা না করলে তার কি ক্ষতি হচ্ছে, এই দুটোর মধ্যে সবসময় ব্যালেন্স করতে হবে। আচ্ছা। প্রত্যেকটা জিনিসে আমাদের কিন্তু ভালো খারাপ দুটো জিনিস আছে। ওকে। সূর্যের আলো ছাড়া আমরা বাঁচবো না, হুম। আবার সূর্যের আলো বেশি পড়লেও কিন্তু তার অসুবিধা আছে। বেশ। তো এই ক্ষেত্রেও কিন্তু যে স্টেরয়েড গুলো আছে, তার ক্ষতির চান্স আছে, কিন্তু আচ্ছা। তার ভালোটাও আছে। আচ্ছা। আমরা কিভাবে ইউজ করছি সেটা খুব ইম্পর্টেন্ট। ধরুন আপনার কারো একটি রয়েছে যার শ্বাসকষ্ট বা অ্যাজমা রয়েছে, হুম। সেখানে আমাদের একটি গুরুত্বপূর্ণ ওষুধ হলো স্টেরয়েড। সেই ওষুধ স্টেরয়েডটি যে প্রথমে যেরকম বলছিলাম, হুম। যে মুখে আমরা ট্যাবলেট হিসেবে খেতে পারি, হুম। কোনো ইনজেকশন হিসেবে দিতে পারি, হুম। কিংবা আমার যে ইনহেলার এর মাধ্যমে দিতে পারি। এবার কি হচ্ছে, ধরুন প্রবলেমটা শুরু হয়েছে, শ্বাসকষ্ট হচ্ছে, তাকে একটি ওষুধ দিতে হবে, তার ধরুন এক্স গ্রাম তার শরীরে দিলে তার একটা ফ্র্যাকশন ফুসফুসে পৌঁছাচ্ছে। আচ্ছা। সেটা ধরুন রাফলি আমি বললাম কোনো একটা ধরুন তার 20 ভাগের 1 ভাগের ওষুধ হুম। আমার ওখানে প্রয়োজন, হুম। কিন্তু ওই পরিমাণ ওষুধ পাঠাতে গেলে কিন্তু তার 20 গুণ ওষুধ আমাকে দিতে হচ্ছে। হুম। কিন্তু আমি যখন কোনো ইনহেলারের মাধ্যমে দিচ্ছি, তো আমার তো সেটা সরাসরি ফুসফুসে সরাসরি যাচ্ছে। ফুসফুসে হ্যাঁ, পৌঁছচ্ছে। সেটা আমার গিলতেও হচ্ছে না, হুম। ইনজেকশনও দিতে হচ্ছে না, সেটা হুম। আমার লিভারে যাবে না, হুম। আমার স্টোমাকে যাবে না, হুম। ব্রেনে, হার্টে কোথাও যাবে না, হুম। সরাসরি ফুসফুসে যাবে। হুম। তো ওই ফ্র্যাকশনে আমার ফুসফুসে ডিরেক্টলি চলে যাচ্ছে, সুতরাং তার ক্ষতির চান্স অনেক কম। আরো একটি ব্যাপার যেটা হলো, যে আমরা যখন এই ওষুধগুলো ডিরেক্টলি ফুসফুসে দিই, সেটা স্টেরয়েড হলেও তার মলিকুলটা এমন ভাবে ডিজাইন যে সেটা ওখানে অ্যাক্ট করার পরে কিন্তু তার কার্যকারিতা সাধারণত হারায়। আচ্ছা। তো সেক্ষেত্রে তার যে দীর্ঘ যে একটা ক্ষতির সম্ভাবনা থাকে, হুম। সেটাও কিন্তু অনেকাংশে কম। এইবার যেটা প্রশ্ন থাকছে যে এই ধরনের যে ওষুধ বা স্টেরয়েড রয়েছে আপনি আগেও বললেন, তো এটা কি কোনোভাবে নেশায় পরিণত হতে পারে? প্রথম কথা হলো, এটা সবসময় স্টেরয়েড নয়। আচ্ছা।
যে ইনহেলারগুলি আছে তার কিছু কিছুতে স্টেরয়েড থাকে, কিছু কিছুতে থাকে না, কিংবা কোনো কোনো ক্ষেত্রে কম্বিনেশন থাকে। আচ্ছা। 2 নম্বর হলো যখন বলছেন নেশার ব্যাপার, মনে রাখতে হবে আমি অসুখটার জন্য কিন্তু ওষুধটা ব্যবহার করছি, আচ্ছা। ওষুধটা কিন্তু নেশা করছে না। ধরুন কারো একটি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট আছে, তো তার শ্বাসকষ্ট যতক্ষণ থাকবে, যখন দেখছি বাড়ছে, যখন দেখছি কমছে, সেই হিসেবে কিন্তু আমার ওষুধটা কখনো বাড়বে, কখনো কমবে, কখনো বন্ধ থাকতে পারে। তো এটা কিন্তু সেভাবে বলা যায় না কোনো নেশার ওষুধ। বরঞ্চ উল্টো দিক দিয়ে বলতে হয়, ধরুন কাশির জন্য তো অনেক সময় আমরা এর ব্যবহার করি, অনেকে কাশির জন্য সিরাপ খায়। আপনারা নিউজ পেপারে পড়ে দেখতে পারেন যে অনেক সময় দেখা যাচ্ছে কাশির সিরাপ খেয়ে কেউ কেউ নেশা করছে। হ্যাঁ, এটা তো আছেই। ঠিক উল্টো জিনিসটা। আচ্ছা। ঠিক আছে, এটাই নেশার হওয়ার চান্স কম, কিংবা হওয়া উচিত নয়, কিন্তু কাপ সিরাপে হয়। আচ্ছা, হ্যাঁ, সেটা তো জানি আমরা, এবং বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে দেখতেও পাই যে অমুক জায়গা থেকে এত পরিমাণে কাশির সিরাপ উদ্ধার হয়েছে। আচ্ছা, কাশির কথা যখন আপনি বললেন, এখানে আরেকটা জিনিস আছে যেটা ভেরি কমনলি সমস্ত ঘরে ইউজ হয়, সেটা হচ্ছে নেবুলাইজার। সেটাও তো ফুসফুসেই যায়। তো এটার সঙ্গে এটার তফাৎ কি আছে? দেখুন, এই যে আমরা যে ইনহেলার ব্যবহার করি, এটা 2-3 রকম ভাবে, যে কিছু আছে আমরা পাউডার ফর্মে হয়, সেটা সাক করে টানতে হয়। কিছু আছে স্প্রের মাধ্যমে দিতে হয়, সেটা একটা স্পেসারের মাধ্যমে দেওয়া হয়। আর কিছু আছে ধরুন আমাদের সেটাও টানতে হয়, কিন্তু সেটা পাউডার ফর্মে থাকে না, সেটা একেবারে মিক্সড ফর্মে থাকে। এবার যে নেবুলাইজার মেশিনটা, সেটাও কিন্তু একরকমের এরকম মিক্সড ফরমেশন করছে। তার ভেতরে একটা মেশিন থাকে, বিভিন্ন তার গ্রেড মেশিন আছে। এবার সেইটা যখন হচ্ছে যে ওয়াটারি যে আপনার ওষুধটি থাকছে, সেটাকে ভেপারাইজড করছে, আমি মাস্কের মাধ্যমে যখন নিচ্ছি, সেটা আমার শরীরে প্রবেশ করছে, মানে নাক এবং মুখ দিয়ে ফুসফুসে যাচ্ছে। কিন্তু খেয়াল রাখতে হবে যে ওই যেভাবে দিচ্ছি তাতে বেশ কিছুটা সময় লাগে। আচ্ছা। কম করে 5-10 মিনিট মতো লাগে পুরোপুরি ওষুধটা যেতে। আচ্ছা। এবার এই যখন আমি নেবুলাইজারটা দিচ্ছি, এটা দুভাবে দেওয়া যায়। এক হলো আমি এয়ারের মাধ্যমে দিতে পারি মেশিনে, আর এক হলো অক্সিজেনের হাই প্রেসার তার মাধ্যমে। আচ্ছা। তো আমি যখন ধরুন এয়ারে মেশিনের থ্রুতে দিচ্ছি, অতক্ষণ কিন্তু আমার যে ফুসফুসে অক্সিজেনের পরিমাণটা কমে যায়, সেটা কিন্তু খুব একটা ডেভাস্টেটিং হতে পারে। আচ্ছা। আমার ওষুধটা যাচ্ছে, কিন্তু আমার ফুসফুসে অক্সিজেন যেটা যাওয়ার কথা ছিল সেটা যাচ্ছে না, যেটা দরকার অ্যাকচুয়ালি ফুসফুসের। দুটোই দরকার, কিন্তু অক্সিজেন ছাড়া তো মানুষ বাঁচবে না। তো আমি 4-5 মিনিট তাকে অক্সিজেন কম করে দিলাম, শুধু ওষুধ গেল, এবং তার মধ্যে আমাদের ফুসফুসে কিছু চেঞ্জ আসে সেই সময়টায়। তো সেখানে ব্লাড সাপ্লাই হচ্ছে ফুসফুসের বিভিন্ন জায়গায়, কিন্তু অক্সিজেন সাপ্লাই হচ্ছে না। এই মিসম্যাচের জন্য কিন্তু বড় একটি প্রবলেম হয়। আচ্ছা। তো অনেকেই দেখা যায় বাড়িতে এখন প্রায় কিনে নিচ্ছে যে নেবুলাইজার মেশিন, এবং সস্তাও মুড়ি মুড়কির মতো ইউজ করছে, এর কিন্তু এই প্রবলেম হতে পারে। বরং আমরা যখন হসপিটালে কাউকে দেখি, তখন আমরা কিন্তু অক্সিজেনের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি, সেটা দিলে কিন্তু এই প্রবলেমটা থাকে না। কারণ ওষুধের পাশাপাশি যে পরিমাণ অক্সিজেনটা ফুসফুসের দরকার, সেটাও পৌঁছয়। একদমই তাই। তার মানে আপনি বলতে চাইছেন যে নেবুলাইজার যারা ইউজ করে, উইথ অক্সিজেন ইউজ করাই ভালো আর কি, সেটা করাই দরকার। একদমই। আরেকটি জিনিস হলো পার্টিকেল সাইজ যেগুলো থাকে, যখন আমি নেবুলাইজারের মাধ্যমে পাঠাচ্ছি, তো অনেক ক্ষেত্রে মানে বেশিরভাগ মেশিনে যেটা হয়, তার সাইজটা এত বড় থাকে, তো সেটা আমাদের ফুসফুসের খুব ডিপে যেতে পারে না, যেখানে কাজ করা তার দরকার ছিল। তো সরু সরু যে ব্রাঞ্চেস গুলো আছে, পুরো পেরিফেরিতে যে ব্রাঞ্চ গুলো রয়েছে সেখানে, তো এই ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের যে নেবুলাইজার ভালো কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে যদি আমরা ইনহেলারটা ইউজ করি, এমডিআই বলুন কিংবা যে আদার যেগুলো আছে, তো সেগুলো নিলে কিন্তু তার পার্টিকেল সাইজ যেরকম হবে, অনেক বেটার কাজ করবে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে অনেকেই মনে করেন যে একবার ইনহেলার নেওয়া শুরু করেছো বাপু, আর কিন্তু এটা থামানো যাবে না। এটা কতটা সত্যি? এখানে হচ্ছে প্রবলেম একটা আসছে যে মানুষের একটা ভ্রান্ত ধারণা, হ্যাঁ, যে আমার ধরুন কোন একটি অসুখ আছে, ধরুন কারো সুগার রয়েছে, আচ্ছা, তো তার তো সুগার তো সারা জীবন থাকবে, তো তাকে সুগারের ওষুধ সেইভাবে দিতে হবে, কখনো ওটা বাড়বে, কখনো কমবে, কখনো ইনসুলিন লাগবে, কখনো শুধু মুখের ট্যাবলেটে হবে, তো এইটাও সেইভাবে চলবে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার যেটা হলো, ধরুন কোনো ক্ষেত্রে পার্টিকুলার বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে একটা বয়সের পরে সাইন সিমটম তো চলে গেল, তো তখন কিন্তু ওষুধটা লাগছে না। সুতরাং যে সারা জীবন যে দেওয়ার যে প্রয়োজন, সেটা কিন্তু আমার থাকছে না। কারো কারো থাকলেও সেক্ষেত্রে হলো, যখন বাড়ছে তখন তার জন্য ওষুধ একরকমের পরিমাণ হবে, যখন কমবে তার পরিমাণ একরকম হবে, ওষুধের মলিকুল চেঞ্জ হবে, এইগুলোই। মানে বিষয়টা হচ্ছে হাইপারটেনশন, সুগারের মতন যে সমস্ত ক্রনিক ওষুধগুলো আছে, সেগুলো থেকে বাঁচতে যেমন আমরা সারা জীবন ওষুধ খাই আর কি, মানে খেতে হয়, তো বেশ কিছু ফুসফুসেরও ক্রনিক
রোগ আছে যেগুলোর জন্য আপনাকে ওই রকম ভাবেই ওষুধটা নিতে হবে। একদমই। কিন্তু তার মানে এই না যে সবার ক্ষেত্রেই এই রুলটা প্রযোজ্য। হ্যাঁ, আপনি যেমনটা হ্যাঁ, হ্যাঁ। বললেন যে কিছু বাচ্চাদের শ্বাসকষ্টের সমস্যা আরো বা স্পেসিফিক ভাবে যদি আমি বলি, ধরুন সিওপিডি যাদের আছে, সেটা কিন্তু কমার খুব বেশি চান্স থাকে চান্স না, নেই। তাদের ক্ষেত্রে দিতে হবে। অ্যাজমার হুম, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মাঝে মাঝে বাড়ছে কমছে, এবং কোনো কোনো ক্ষেত্রে অ্যাজমা একেবারে কমে যাচ্ছে, তো তাদের তো লাগছে না। তো দুটোই ফুসফুসের অসুখ, তো এক ক্ষেত্রে আমাকে দিয়ে যেতে হচ্ছে, এক ক্ষেত্রে কখনো চলছে কখনো চলবে না। আচ্ছা, আরো একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে ইনহেলার গুলোর কথা আপনি বলছেন, এটা কি নেওয়ার একটা বয়স আছে যে না বাপু এই বয়সের মধ্যে ইনহেলার নেওয়া যাবে না, এখন ওষুধ দিয়েই কাজ চলুক, পরে ইনহেলার নাও, এরকম কি কিছু ব্যাপার আছে নাকি ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো সবাই নিতে পারে? এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে কাদের দেওয়া যেতে পারে। প্রথম কথা হতো ওষুধ দেওয়া যেতে পারে, আর ইনহেলারও কিন্তু একটা ওষুধ। হ্যাঁ, সেটা তো আপনি আগেই বললেন। হ্যাঁ, তো এটাও একটা ওষুধ, এটা আমার দেওয়া যেতে পারে। আচ্ছা। এবার ডিপেন্ড করছে কোন বয়সে আমি কিভাবে দেব। এখন ধরুন খুব ছোট বাচ্চা যাকে আমি ইনহেলারটা স্পেসারের মাধ্যমে কি অন্যভাবে দিতে পারছি না, কিংবা ধরুন যে অনেক বয়স হয়ে গেছে তারাও সঠিকভাবে নিতে পারছে না, কিংবা কারো অনেকটা শ্বাসকষ্ট রয়েছে তারাও সঠিকভাবে নিতে পারছে না, তো তাদের আমি একভাবে দেব। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে এক্ষেত্রে আমরা নেবুলাইজার ইউজ করতে পারি, কিংবা আমরা স্পেসার দিয়ে সঠিকভাবে সেটাও কিছু কিছু ক্ষেত্রে দেওয়া যেতে পারে। তো তাদের আমি দিতে পারি, খুব ছোট বাচ্চাদেরও দেওয়া যাবে, খুব এলডারলিদেরও দেওয়া যাবে, এবং নর্মাল যারা অ্যাডাল্ট রয়েছে কিংবা চিলড্রেন রয়েছে আদার যারা, তাদের তো দেওয়াই যাচ্ছে। তো এর জন্য কিন্তু স্পেসিফিক কোনো বয়স সেভাবে ওইখানেই দিতে হবে, ওইখানে কোথাও দেওয়া যাবে না তা নয়। ইভেন আমাদের দেখা যায় খুব ছোট বাচ্চা যারা ধরুন নিউবর্ন হচ্ছে, তাদেরও ক্ষেত্রে কোনো কোনো ওষুধ, সেগুলো শ্বাসকষ্টের জন্য ওষুধ হতে পারে কি অন্য কিছু, সেগুলোও কিন্তু আমরা নেবুলাইজারের মাধ্যমে দিয়ে থাকি। আচ্ছা, এটা একটা ওয়ে এইভাবে দেওয়াটা। এই ইনহেলার মানে দেখতে হয়তো একরকম বিচিত্র একরকম বিষয়টা, কিন্তু যাচ্ছে হচ্ছে ওষুধটা ফুসফুসে, এবং সেটা বাচ্চাদের ক্ষেত্রেও যেমন দেওয়া যায়, বড়দের ক্ষেত্রেও দেওয়া যায়। একদম। আচ্ছা, অনেক ক্ষেত্রেই যারা একটু হাই অল্টিটিউডে যান বা অন্য কোথাও ঘুরতে গেলেন, সেক্ষেত্রে তাদের শ্বাসকষ্ট দেখা যায়। তো সেই সময় মানে এই ইনহেলার কি ততটাই কার্যকারী হয় মানে হাই অল্টিটিউডে গেলে, নাকি সেখানে আরো অক্সিজেন বা আরো অন্য কিছু দরকার হতে পারে? আপনি যখন হাই অল্টিটিউডের কথা বললেন তখন কিন্তু জিনিসটা অন্যরকম। আচ্ছা। সেখানে অক্সিজেনের ডেন্সিটি কমছে, তার জন্য শ্বাসকষ্ট হচ্ছে। আচ্ছা। তার জন্য কিন্তু আলাদা ডিভাইস আছে, অক্সিজেন সিলিন্ডার আছে বিভিন্ন রকমের, সেটা ক্যারি করা উচিত। টিপিক্যালি যারা ধরুন যে কোনো ধরুন বাইকার কিংবা কারো পাহাড়ে ঘুরতে গেলে গেছে, পাহাড়ে গেল, তো সেটা তাদের কিন্তু সঙ্গে নিতে হবে। এইটার ক্ষেত্রে স্প্যাজম এগুলো কিংবা কার অলরেডি অসুখটা রয়েছে তাকে নিতে হবে, দুটো কিন্তু একটু আলাদা। হ্যাঁ, তো যাই হোক, এটাও তো নেওয়াটা কোনো ব্যাপার নয়। আপনি অনেক ওষুধ নেওয়ার বদলে ধরুন একটা, এই যে একটা ইনহেলার আমি জাস্ট পকেটে করে নিয়ে যেতে পারি, ব্যাগে সাইডে পড়ে থাকবে, তার জন্য তাকে এক্সট্রা পরিশ্রমও করতে হবে না। কিন্তু সেটাই খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে যখন তার কোনো প্রবলেম দেখা দেবে। কিন্তু সঙ্গে তাকে অক্সিজেনও কন্টেনার Obviously। বা কিছু একটা ক্যারি করতে হবে, হ্যাঁ, কারণ যারা উপরে উঠছে হুম, তখন তার ফুসফুসের যে লোডটা বাড়ছে, কারণ সেখানে অক্সিজেন একেবারেই তার শরীরে আসছে না, এতটাই ডেন্সিটি কম থাকে, তো সেটা আমাদের দেখতে হবে। ইনহেলার কারা নিতে পারবে আমরা জানলাম, কিভাবে নেওয়া যেতে পারে সেটা আমরা জানলাম। আরেকটা জিনিস আমার জানার সেটা হচ্ছে যে ইনহেলার নেওয়ার সময় কি কোনো রকম প্রিকশন নিতে হয়? ইনহেলার টিপিক্যালি দেখা যায় যে আমাদের স্টেরয়েড যেগুলির মধ্যে রয়েছে, তো স্টেরয়েডের কাজ হলো যদি কোথাও ডিপোজিটেড হয় দীর্ঘদিন হচ্ছে, তো সেখানে কিছু ইনফেকশন আসতে পারে, ফাঙ্গাল ইনফেকশন। গলার মধ্যে যেখানে আমাদের ফ্যারিংস কিংবা ভোকাল কর্ড এখানে যখন যায়, তখন সেখানে কিছু প্রবলেম দেখা যায় অনেকের, একটা মানে হোর্সনেস অফ ভয়েস, মানে একটা ফ্যাসফ্যাসে আওয়াজ হতে পারে। তো সেগুলো প্রিভেন্ট করার সময় সবসময় খেয়াল রাখতে হবে যে ইনহেলারের মধ্যে স্টেরয়েড আছে, সেটা নেওয়ার 1-2 মিনিটের মধ্যে কিন্তু একটু মুখ কুলকুচ করতে হবে কিংবা গার্গল করে নিতে হবে। আচ্ছা। এবং যে আপনার অনেক সময় দেখা যায় যে স্পেসার গুলো থাকে, তো স্পেসারের মধ্যেও সেরকম করে ডিপোজিট করছে, তো কিছুদিন বাদে সেটা কাজ করতে চায় না, তো সেটারও কিন্তু সঠিক কেয়ার নিতে হবে। আচ্ছা, স্পেসারটা কি পরিষ্কার করতে হবে? হ্যাঁ, স্পেসারটা পরিষ্কার করতে হয় কিভাবে, নর্মাল যে ট্যাপ ওয়াটার আছে তার নিচে এরকম নাড়িয়ে জাস্ট ধুয়ে রেখে দিতে হবে এয়ার ড্রাই এর জন্য। আচ্ছা। আপনি রাত্রিবেলা রাখলেন, সকালবেলা আবার যা ছিল তাই। এটা কি সার্ফ বা শ্যাম্পু এই জাতীয় কোনো জিনিস? মনে রাখতে হবে এটাই যে এটা কিন্তু কোনো ডিটারজেন্ট দেওয়া যাবে না। আচ্ছা। হ্যাঁ, আমরা করতে পারি মাসে একদিন হয়তো মাইল্ড একটি ডিটারজেন্টে একটা গামলার মধ্যে জল নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম, যাতে ওই যে ডাস্ট গুলো সেটা ধুয়ে যায়, তারপরে আবার নর্মাল ট্যাপ ওয়াটারে ধুয়ে আবার এয়ার ট্রাই করতে হবে। কখনোই তার ভেতরের সারফেসে কিন্তু রাব করা চলবে না, আচ্ছা। এবং গরম জলও ইউজ করা চলবে না। আচ্ছা।
এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, মানে এটা হয়তো অনেকেই যারা ব্যবহার একদমই। করেন তারা হয়তো জানেন না। যারা ধরুন ইনহেলার নেবে নেবে করে ভাবছেন যে আজ নেব কাল নেব বা নেওয়া উচিত কিনা, আর 5 জনকে জিজ্ঞাসা করছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? প্রথমে দেখতে হবে তার কতটা দরকার আছে। ধরুন আজ সকালবেলা উঠে আমার একটু চা খেতে হয়, হুম। আমাকে চা খেতে হবে, তখন আমার হয়তো ভাত খেতে ইচ্ছে হয় না। আবার দুপুরবেলা এতটাই খিদে পায়, তখন আমাকে ভাত খেতে হবে, হুম। তখন আবার কিন্তু চা খেলে হবে না। হুম। তো কার কোনটায় কতটা দরকার সেটা ডাক্তারবাবু আপনাকে ডিসাইড করে নেবেন, হুম। এবং যদি মনে হয় তার প্রয়োজন আছে এটাই কিন্তু আপনাকে নিতে হবে, এটাই আচ্ছা। আপনার জন্য বেস্ট। আচ্ছা। অ্যাটলিস্ট এখন যে চিকিৎসা ব্যবস্থা চারিদিকে রয়েছে হুম। তার মধ্যে কিন্তু আমরা বলতেই পারি যদি আপনার ইনহেলারের দরকার হয় আচ্ছা। তাহলে কিন্তু ইনহেলার নিতে হবে। হুম। দেখা যাচ্ছে কি বিদেশে এখন কিন্তু কাশি হলে তারা কাপ সিরাপ আর দিচ্ছে না, আচ্ছা। কিন্তু আমাদের দেশে এখনো আমরা কাপ সিরাপ দিয়েই যাচ্ছি। আচ্ছা, কাশির জন্য ইনহেলার ব্যবহার করা একদমই যায়? তাই। আচ্ছা। কারণ অ্যাজমা, সিওপিডি হুম। যেখানেই হোক না কেন, হুম। কিংবা নর্মাল ভাইরাল ইনফেকশনে হোক না কেন, হুম। কাশি কিন্তু আসতে পারে। আচ্ছা। তো এটা সেখানে কাজ করবে। হুম। ঠিক আছে, যে আমি কেন সেখানে কাপ সিরাপ দেবো, সেই জন্য এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আমেরিকায় হুম। সেখানে কিন্তু কেউ আর কাপ সিরাপ সেভাবে ইউজ করছে না, আমরাই শুধু করে যাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ ডাক্তারবাবু এত সুন্দর একটা আলোচনা উপহার দেওয়ার জন্য। আসলে ইনহেলার নিয়ে আমার মনে হয় আপনাদের যত রকম প্রশ্ন ছিল সবটার উত্তর আমরা দিতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার। আজ এই পর্যন্তই, নমস্কার। নমস্কার।